বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া একজন স্বাধীনতা বিরোধী রাজাকার ছিলেন। হঠাৎ করে বিষয়টা আবার সামনে এসেছে যে মির্জা ফখরুলের একটা ফেসবুক স্ট্যাটাসে এতে তিনি দাবি করার চেষ্টা করেছেন যে তার বাবা স্বাধীনতা বিরোধী ছিলেন না। উনি অবশ্য এখানে বলেন নাই যে তার বাবা স্বাধীনতার পক্ষে ছিলেন। মির্জা ফখরুল কেন এই বিষয়টা সামনে এসেছে? সামনে এসেছে আপনারা শুধু জানেন বিএনপি জামাতের বহুদিনের সখ্য আমরা সামনাসামনি যা দেখছি এটা ভেঙে গেছে। ভেতরের অবস্থা যে জানেন না। তবে সাম্প্রতিককালে এক দল আরেক দলের বিপক্ষে কথা বলছে এবং কথা বলার পাশাপাশি আহ বিএনপি জামাতকে স্বাধীনতা বিরোধী বলছে আর আর জামাত বলার চেষ্টা করছে বিএনপি যদি স্বাধীনতার সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে বিএনপির আমলে যে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যা করা হয় এর দায় দায়িত্ব হচ্ছে বিএনপির এবং জিয়াউর রহমানের। প্রথম আলোতে 11 নম্বর প্রিন্টার্স লাইন 11 নম্বর মানে আজকের তারিখে প্রথম আলোর একটা রিপোর্টে উল্লেখ করা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল একটা ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন তার বাবা রাজাকার ছিলেন না। এখানে কিন্তু এই বিষয়টা এইভাবে এসেছে, আমি একটু পড়ে শুনি আপনাদের। নিজের বাবার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ মুক্তিযুদ্ধে পুরো সময় তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন ভারতে। ভারতে ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন আমরা সামনে আপনাদের নিয়ে আসবো সেখানে। আজ সোমবার মানে গতকালকে তিনি এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আর সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। কি মিথ্যাচার হচ্ছে তা উল্লেখ করে তিনি বলেন বলেন ধারণা করা যেতে পারে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে চলা প্রচারণাকে ইঙ্গিত করে তিনি একথা বলতে পারেন। মির্জা ফখরুল লিখেছেন, আমার বাবার সম্পর্কে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী লীগ রেজিমে। দুঃখজনকভাবে গত ১ বছর ধরে একটি গোষ্ঠী যা নিজেদের জুলাইয়ের আন্দোলন অংশীদার মনে করে তারা ওই মিথ্যাচারে অংশ নিচ্ছে। এই যে মির্জা ফখরুল বললেন যে তার বাবা যে রাজাকার ছিলেন, এই কথাটা বলা হচ্ছে গত আওয়ামী লীগ আমলে, এটা ঠিক না। আমি কিন্তু ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে বিএনপি শাসনামল, তখন ঠাকুরগাঁয়ে সরেজমিনে একটা রিপোর্ট করতে গিয়েছিলাম। সেই ঠাকুরগাঁর সেই রিপোর্টেই আমি উল্লেখ করেছিলাম তখন বিএনপি এমন ছিল, মির্জা ফখরুল ইসলামের বাবা চোখা মিয়া একজন রাজাকার স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন এবং ঠাকুরগাঁয়ে তাদের বাড়িটার নাম ছিল বাতাস ভবন। বাতাস ভবন আপনারা মনে করতে পারেন ঢাকায় হাওয়া ভবন ছিল বিএনপির আর একটা হেডকোয়ার্টার। হাওয়া ভবনকে দেখা হতে চাঁদাবাজি, কমিশন ফোরদের এজেন্ট। এটা এটা হচ্ছে তারেক কোকোর নেতৃত্বে হাওয়া ভবন চলতো। বলা হতো তখন বাংলাদেশে যত ধরনের ব্যবসা বাণিজ্য, যত ধরনের সরকারি বরাদ্দ, যত ধরনের চুক্তি, সরকারি বেসরকারি, এখানে হাওয়া ভবনকে একটা পার্সেন্টেজ না দিলে কেউ সেইটা অর্জন করতে পারতো না। এবং মির্জা ফখরুলদের ঠাকুরগাঁর বাড়িটা হাওয়া ভবনের আদলে, যেহেতু ঢাকায় একটা হাওয়া ভবন আছে, সেটা ঠাকুরের হাওয়া ভবন না বলে সেটাকে বাতাস ভবন বলা হতো। বাড়িটার রং ছিল সাদা, এটা হোয়াইট হাউস বলা। মির্জা ফখরুলের ভাই ইকবাল সেটা সেই বাতাস ভবনের কর্ণধার ছিলেন এবং মির্জা ওই বেল্টের উত্তরাঞ্চলে যত বড় ধরনের সরকারি প্রকল্প এটা কিন্তু পাস করতে হতো ইকবালকে টাকা পয়সা দিয়ে। মির্জা ফখরুল
এখানে আরো বলার চেষ্টা করেছেন যেটা মির্জা ফখরুল বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের সময়কার প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন, আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন ১৯৭১ সালের ২৭ মার্চ আমার নানা বাড়ি যান। আমার ছোট দুই ভাই, ছোট দুই বোনকে নিয়ে। তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে। রিফিউজি ক্যাম্পে ছিলেন পুরা সময়। আহ ৩ ডিসেম্বর দেশ স্বাধীন হয়, তারপর তিনি চলে আসেন। এই যে এই যে কথা, এই যে অর্ধসত্য যে কথাটা মির্জা ফখরুল ইসলামপুরের কথাটা বলেছেন, তার নানা বাড়িটা কিন্তু ভারতের ইসলামপুরে, এবং তারা কিন্তু পরিবারটা ইসলামপুরেই যায় তখন। পরিবারটা ইসলামপুরে যায়, এটা সত্য। ইসলামপুরে গিয়ে একটা ঘটনা ঘটেছে, যেহেতু মির্জা ফখরুল চেপে গেছেন। ঘটনাটা হচ্ছে ওই পরিবারটা ইসলামপুর যাবার পরে সেখানে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যেহেতু মির্জা ফখরুল বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তখন পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থার একটা উগ্র বামপন্থার যুগ ছিল, চরমপন্থার যুগ ছিল, নকশাল বাড়ি আন্দোলন যেটাকে সেখানে বলা হতো। এইসব বোমাবাজির সাথে বামপন্থীরা জড়িত ছিল। যখন ইসলামপুরে ঘটনা ঘটলো, স্থানীয় পুলিশ মির্জা ফখরুলকে ধরে নিয়ে যায়। ওরা মনে করে মির্জা ফখরুল যেহেতু বামপন্থী রাজনীতির সাথে জড়িত, এই বোমা বিস্ফোরণের সাথে উনি জড়িত থাকতে পারেন। সেই ঘটনার পরে মির্জা ফখরুলের মামা যারা ওই তখন বেঁচে ছিলেন, মামারা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে যান। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে গিয়ে অনুরোধ করেন, আপনারা যদি একটু কষ্ট করে থানায় যান, আপনারা যদি গিয়ে অনুরোধ করেন, পুলিশ হয়তো ছেড়ে দিতে পারে। যেমন আওয়ামী লীগ নেতারা তখন তো সবার নেতা, ভারতে যারা গিয়েছেন, শরণার্থী যারা, সবার নেতা হচ্ছে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের নেতারা থানায় যান এবং তাদের বন্ডে কিন্তু মির্জা ফখরুলকে ছাড়িয়ে নিয়ে আসেন। এই কথাটা মির্জা ফখরুলের এই দাবিতে নাই। ওই যে বোমা বিস্ফোরণের ঘটনা, আওয়ামী লীগের নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে, এই কথাটা নাই। কিন্তু আরেকটা অর্ধ সত্য হচ্ছে, ইনি এখানে বলেছেন তার পরিবার নাকি শরণার্থী শিবিরে ছিল, উনাদের মামা বাড়ি সেখানে। উনাদের মামাদের সাথে কি সম্পর্ক এতই খারাপ ছিল, উনার মা, উনার বাবা, উনারা ভাই বোনরা ওইখানে নানা বাড়ি থাকতে উনার নানা বাড়ি ফেলে শরণার্থী ক্যাম্পে থাকবেন? মির্জা ফখরুল এই কথাটা এড়িয়ে গিয়েছেন। এখন আমি উল্লেখ করেছি যে আমি 2001 থেকে 2006 এর ওই সময়ে বিএনপি যখন ক্ষমতায়, আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নানা ধরনের রিপোর্ট করছিলাম। ঠাকুরগাঁও যখন আমি যাই রিপোর্ট করতে, ঠাকুরগাঁয়ে আমার রিপোর্টে প্রথম সম্ভবত ঢাকার মিডিয়ায় এটা উঠে এসেছিল মির্জা ফখরুলের বাবা যে একজন রাজাকার ছিলেন। মির্জা ফখরুলের বাবা মুসলিম লীগ ব্যাকগ্রাউন্ডের লোক, মুসলিম ব্যাকগ্রাউন্ডের লোক, এবং মুসলিম লীগের লোকজন তো পাকিস্তানের পক্ষে ছিল, এবং মির্জা ফখরুলের বাবা কেন ফিরে এসেছিলেন ভারত থেকে, তিনি এখানে বলেছেন না, দেশ স্বাধীন হওয়ার পর তার পরিবারটা ভারত থেকে ফিরে আসে। এই কথাটা সত্য না। এখন পর্যন্ত ঠাকুরগাঁর পুরনো যদি মুক্তিযোদ্ধা বেঁচে থাকেন, আমাকে যারা ইন্টারভিউ দিয়েছে তারা বেঁচে আছেন কিনা জানি না, মুক্তির সংগঠকরা তারা আমাকে বলেছে মির্জা ফখরুলের বাবা কেন চলে এসেছিলেন, যে কথা উল্লেখ নাই। তিনি এখানে দুজন তার বোনের কথা উল্লেখ করেছেন। ওই নেতারা আমাদের বলেছেন ওই দুই মেয়ে, মির্জা রুহুল আমিন চকা মিয়ার ওই দুই মেয়ে অপরূপ সুন্দরী ছিলেন। সুন্দরী থাকার কারণে স্থানীয় যুবকরা তাদের পিছু নেয়। এটা কিন্তু আগের সমাজেও ছিল, এখনকার যেটা এখনো আছে যেটা, তখন মির্জা ফখরুলের বাবা তার যুবতী দুই মেয়েকে নিয়ে একটা নিরাপত্তাহীনতায় ভোগেন। এমনি তিনি যেহেতু পাকিস্তানপন্থী একটা মানুষ, ভারতে গিয়ে উনি স্বচ্ছন্দ বোধ করছিলেন না। তারপরে উনারা চলে আসেন সেখান থেকে। চলে আসার পরে এই যে রাজাকার বাহিনী, শান্তি কমিটি, এগুলোর নেতৃত্ব নেন মির্জা
রুহুল আমিন চোখা মিয়া, যেহেতু তিনি স্থানীয়ভাবে মুসলিম লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন, তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলেন, প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। এইসব কারণে ওইসব শান্তি কমিটির নেতৃত্ব কারা পেতেন? ওই যে পদস্থ মুসলিম লীগেররা ওই শান্তি পদক পেতেন। মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে বাবা যে রাজাকার, এটা কিন্তু পার্লামেন্টের প্রসিডিংসে আছে, বাংলাদেশ পার্লামেন্টের প্রসিডিংসে আছে। আপনি 22শে ফেব্রুয়ারি 2016 এটা এর আগে ছাপা হয়েছে, এটা প্রকাশ পেয়েছে বাংলা নিউজ 24.com এ, এই নিউজে ছাপা হয়েছে। মির্জা ফখরুলের বাবা যুদ্ধাপরাধী এই বক্তব্যটা পার্লামেন্টের বক্তৃতার সময় বলেছিলেন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী এবং দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তৃতায় বলেছিলেন। খালিদ মাহমুদ চৌধুরীর বাবা কিন্তু খুব বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওই এলাকায় এমপি ছিলেন। তার বাবার মৃত্যুর পর দল খালিদ মাহমুদ চৌধুরীর মনোনয়ন দেন, তিনি আওয়ামী লীগের পরে সাংগঠনিক সম্পাদকদের একজন ছিলেন এবং খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তৃতায় উল্লেখ যা বলতে আমি একটু পড়ে শোনাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব তখন মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন একজন যুদ্ধাপরাধী। খালিদ মাহমুদ সংসদের বক্তৃতায় বলেছেন, সংসদের প্রসিডিংসে আছে সেটা। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের তালিকায় 710 নম্বরে ছিলেন মির্জা রুহুল আমিন চোখা মিয়ার নাম। এই তালিকাটা সংরক্ষণ যদি কেউ করে থাকেন, আপনার পার্লামেন্ট প্রসিডিংস যাতে সংরক্ষণ করা হয়, কারণ রেজিম চেঞ্জ হয়ে গেছে, পার্লামেন্ট প্রসিডিংস থেকে এগুলো হাওয়া করে দেওয়া হতে পারে, যেটা আগেও হয়েছে বিভিন্ন সময়। এবং সেখানে আরেকটা কথা বলেছেন যে এই যে বক্তৃতাটা হয়েছে 22 ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রপতির ভাষণের উপর আয়োজিত ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় খালিদ মাহমুদ এই কথা বলেছেন। খালিদ মাহমুদ চৌধুরী সংসদে বলেন, আমি দিনাজপুরের সংসদ সদস্য, আমি জানি মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন যুদ্ধাপরাধীর তালিকায় তার নাম 710 নম্বরে ছিল। তার ছেলে মির্জা ফখরুল আজ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করছেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিভাবে যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধ হয়ে গেল। এখানে সম্ভবত যে তথ্যটা উল্লেখ করা নাই, কিভাবে যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধ হয়ে গেল, হয়তো মির্জা রুহুল আমিন চোখা মিয়াকে মুক্তিযোদ্ধা দাবি করা হচ্ছিল তখন সে প্রশ্ন এসে আসতে পারে, একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান কিভাবে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করেন। মানে হয়তো মির্জা রুহুল আমিন চোখা মিয়াও মুক্তিযোদ্ধা ছিলেন এমন করে দাবি। মির্জা ফখরুলের আজকে ফেসবুক স্ট্যাটাসে অবশ্যই দাবিটা নেই। মির্জা ফখরুলের আরেকটা বিষয় কেউ প্রশ্ন করতে পারেন, যেটা মির্জা ফখরুল যে মুক্তিযোদ্ধা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের তালিকায় তোলা হয় 2005 সালে, বিএনপি তখন ক্ষমতায়। মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে। 2005 সালে এসে কেন মুক্তিযোদ্ধার তালিকায় মির্জা ফখরুল নিজের নাম তুললেন, এই বিষয়টা তরুণ গবেষকরা খেয়াল করতে পারেন। এই যে খালিদ মাহমুদ চৌধুরী যে দাবি করেছেন, এটা কিন্তু এরপর 2019 সালের 16 ডিসেম্বর দিনাজপুরে একটা বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় খালিদ মাহমুদ বলেছে, ইত্তেফাকে ছাপা হয়েছিল। ইত্তেফাকে ছাপার তারিখটা হচ্ছে 17 ডিসেম্বর 2019। সেখানে খালিদ মাহমুদ শিরোনামটি ছিল মির্জা ফখরুল রাজাকারের সন্তান। সেখানে খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রাজাকারদের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মির্জা ফখরুলের বাবা কুখ্যাত রাজাকার ছিলেন বলেই রাজাকারদের তালিকা প্রকাশ করে বিএনপিকে হেনস্থার পর্যুদস্তের কথা বলছেন। মঙ্গলবার দুপুরে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্বোধনী বক্তব্য তিনি তখন এই বিষয়টা এসেছে ওই কারণে আওয়ামী লীগ আমলে রাজাকারদের তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই তালিকায় তার বাবার নাম চলে আসে কিনা তখন এই তালিকা প্রণয়নের সমালোচনা করে মির্জা ফখরুল বক্তব্য রেখেছিলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিজয়ের মাসে বর্তমান সরকার ৪৮ বছর আকাঙ্ক্ষিত ১১,০০০ রাজাকার আল-বদর আসন তালিকা প্রকাশ করেছে। তখন কিন্তু এরকম একটা তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকাটা পরে এটা কন্টিনিউ করা হয়নি। এই রাজাকারদের তালিকা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্ক তৈরি হয়েছিল এই কারণে তখন অভিযোগ উঠেছে অনেকের তালিকায় প্রভাবশালী অনেকের তালিকায় নানা তদবিরে বাদ যাচ্ছে এজন্য এবং তালিকায় কিন্তু ভুল শনাক্ত হওয়ার পরে এই তালিকাটা স্থগিত করা হয়। এই তালিকাটায় আমার যে আগ্রহ যেটা আমি আগ্রহ এই কারণে আমি হয়তো আপনাদের বিভিন্ন সময় বলেছি আমি এক সময় পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ করেছিলাম। ওই সময় আমি মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস সংগ্রহের চেষ্টা করেছিলাম। স্থানীয় ইতিহাসটা সংগ্রহ এইভাবে আমি যে মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ করতাম, যে এলাকায় ইন্টারভিউ করতাম, তার ওই ইন্টারভিউর সময় তাকে জিজ্ঞেস করতাম তার এলাকায় মুক্তিযোদ্ধা কারা, তার এলাকায় রাজাকার স্বাধীনতা বিরোধী কারা। তার থেকে আমি স্থানীয়ভাবে ইন্টারভিউ করে নিতাম তালিকাটা এবং আমার প্রথম পত্রিকা ঢাকায় বিচিন্তা, সাপ্তাহিক বিচিন্তা, ওই বিচিন্তায় ওই তালিকাটা ছাপা হচ্ছিল। ওই তালিকা দেখেই কিন্তু আমাদের কাছে পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদ যে চিঠি পাঠায় সেই চিঠিতে দেলোয়ার হোসেন সাঈদীর কথা উল্লেখ করা ছিল। সাঈদীর কথা উল্লেখ করা ছিল এইভাবে যে আমাদের এলাকায় দেইলা রাজাকার বলে একটা রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের পরে সে পালিয়ে যাওয়ার পর আমরা ধরতে পারিনি। এই লোকটা সারা দেশে দেলোয়ার হোসেন সাঈদী নামে ওয়াজ করছেন। ওই চিঠিটা পাওয়ার পর আমি দেলোয়ার হোসেন সাঈদীকে তার বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমি টেলিফোনে তার সাথে অ্যাপয়েন্টমেন্টও করেছিলাম, কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্টটা রক্ষা না করে বিদেশে চলে যান। মানে তিনি আমাকে অ্যাভয়েড করেন, আমাকে যে তারিখে যে সময়ে সাক্ষাতের তারিখ দেন এর আগের দিন উনি বিদেশ চলে যান। মানে তিনি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। এরপর আমি বিভিন্ন সময় চেষ্টা করেছিলাম, সাঈদী আমাকে কোনোদিন ইন্টারভিউ দেন নাই। এখানে কিন্তু খালিদ মাহমুদের বক্তব্যে কিন্তু আবার সেই ৭১-এর না এটা মির্জা ফখরুলের বাবার এই যে চলে আসাটা আমি উল্লেখ করলাম যে ওনারা শরণার্থী ক্যাম্পে ছিলেন, ওনার নানা বাড়ি সেখানে, মানে মির্জা রুহুল আমিন চোখা মিয়া শ্বশুর বাড়ি সেখানে। শ্বশুর বাড়ি থাকতে জামাই শরণার্থী ক্যাম্পে থাকবে এটা তো বিশ্বাসযোগ্য না। মির্জা ফখরুল এই সত্যটা এড়িয়ে গিয়েছেন। আরেকটা ব্যাপার মির্জা ফখরুল এড়িয়ে গেছেন যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। মির্জা ফখরুল হচ্ছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের সঙ্গে ছিলেন। বিপ্লবী ছাত্র ইউনিয়ন যেটা আজকে রাশেদ খান মেনন কারাগারে আছেন, তখন ছাত্র ইউনিয়নের দুইটা বিভক্তি ছিল, একটা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, একটা বিপ্লবী ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতৃত্বে ছিলেন তখন মতিয়া চৌধুরী এবং রাশেদ খান মেনন ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতৃত্বে। তখন প্রথম দিকে কিন্তু এটা ছাত্র ইউনিয়ন মতিয়া মেনন এবং ব্র্যাকেটে ছিল সেটা। বিপ্লবী ছাত্র ইউনিয়নের তখন সমাজতান্ত্রিক বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ছিল সোভিয়েত রাশিয়ার পক্ষে, এক ভাগ ছিল চীনের পক্ষে। সোভিয়েত রাশিয়ার পক্ষের যে অংশটা তারা মতিয়া চৌধুরীর নেতৃত্বে ছিল এবং চীনের পক্ষের যে অংশটা সেটা ছিল রাশেদ খান মেননের নেতৃত্বে। রাশেদ খান মেননের নেতৃত্বে বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন হচ্ছে এই মির্জা ফখরুল আলমগীর। তিনি পরে ভাষায় নেপো করেছেন, সেই ভাষাতে পরে সরকারি চাকরি করেছেন, পরে আবার ইয়েতে জয়েন করেন, বিএনপিতে জয়েন করেন। মির্জা ফখরুলের বাবা মির্জা চোখা মিয়া মুসলিম লীগ থেকে প্রথমে বিএনপিতে জয়েন করলেও মির্জা চোখা মিয়া আবার
এরশাদের সময় বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে জয়েন করেন। জাতীয় পার্টি জয়েন করে সম্ভবত প্রতিমন্ত্রী হয়েছিলেন জাতীয় পার্টির কোন একটা বিষয়। এই তথ্যটা মির্জা ফখরুল চেপে গেছেন। তার বাবা যে জাতীয় পার্টির নেতা ছিলেন, জাতীয় এরশাদের মন্ত্রী ছিলেন, এই জিনিসটা উনি চেপে গেছেন। এবং মির্জা ফখরুলের বাবা আবার আপনারা মনে করতে পারেন বিএনপি জাতীয় পার্টি গঠন করা হয়, তো জাতীয় পার্টিতে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ থেকে শুরু করে অনেক বড় বড় নেতা জাতীয় পার্টিতে চলে গিয়েছিলেন। জাতীয় পার্টিতে চলে গিয়ে মওদুদ আহমদ কিন্তু উপপ্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে, আইনমন্ত্রী হয়েছিলেন। আর মির্জা চোখা মিয়া কিন্তু এরশাদের পতনের পরে আবার বিএনপিতে ফিরে আসেন। বিএনপি ফিরে 1997 সালে তিনি মারা যান। মির্জা ফখরুলের লোকজন কৌশলে কৌশলে কখনো কখনো আমার কাছে বহু আগে একবার একটা মুদ্রিত মুদ্রিত কাগজ এসেছিল অনলাইনে, এক দুই কোন একটা লেখার কোন একটা পাতা এসেছিল আমার কাছে। ঠাকুরগাঁওয়ের কোন একটা প্রকাশনায়, স্থানীয় প্রকাশনা কোন উপলক্ষে, সেই প্রকাশনায় উল্লেখ করা ছিল মির্জা চোখা মিয়া মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, ইত্যাদি ইত্যাদি। ব্যাপার হচ্ছে স্থানীয়ভাবে তো অনেক প্রকাশনা বেরোয়, অনেক লেখকও পাওয়া যায়, ওই দিন আয়োজন করা যায়, কিন্তু ওই লেখাতেও চোখা মিয়া যে মুসলিম লীগের নেতা ছিলেন, চোখা মিয়া শান্তি কমিটির নেতা ছিলেন, চোখা মিয়া রাজাকার ছিলেন, এই জিনিসটা উল্লেখ করা নাই। মির্জা ফখরুল আজকে রাজনৈতিক বিতর্কে নতুন বিতর্ক সূচনা করেছেন, কারণ এটা সামনের নির্বাচনের বিষয়। আগামী নির্বাচনে নতুন প্রজন্ম সবসময় নতুন মুক্তিযুদ্ধের পক্ষের প্রজন্ম। এটা এই এই সাবজেক্টটা মুক্তিযুদ্ধ যেমন প্রতিটা দেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক ঘটনা থাকে, আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। এরপর আপনি যতই জুলাই বলেন, আগস্ট বলেন, সেপ্টেম্বর বলেন, যত আন্দোলন বলেন, কোনদিন আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা উপরে যেতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এমন একটা সাবজেক্ট, এটা আমাদের নতুন আইডেন্টিটি দিয়েছে। এর আগে আমরা পাকিস্তানের অংশ ছিলাম, আমাদের পতাকা আজকের মতো লাল সবুজ পতাকা ছিল না, মুক্তিযুদ্ধ আমাকে একটা লাল সবুজ পতাকা দিয়েছে। মুক্তিযুদ্ধ আমাকে আইডেন্টিটি দিয়েছে, বাংলাদেশের নাগরিক, বাঙালি বাংলাদেশের নাগরিক হিসেবে একটা আইডেন্টিটি দিয়েছে। এর জন্য এই বিষয়টা নির্বাচনের সময় এটা সামনে আসবে, সেখান থেকে মির্জা ফখরুল হতে এই কথাটা হঠাৎ করে ফেসবুক ভেরিফাইড পেজে দাবি করার চেষ্টা করছেন তার বাবা ছিলেন না, দাবি করার নাই। ওইখানে মির্জা ফখরুল দাবি করে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা দাবি করার নাই। তার বাবা মুসলিম লীগের নেতা ছিলেন, মুসলিম লীগ নেতা বা বাংলাদেশের পক্ষে ছিল না কেউ। মুসলিম লীগের নেতা ওই পরিস্থিতিতে যদি ভীত সন্ত্রস্ত হয়ে ভারতে গিয়েও থাকেন, সেখানে থাকেন নাই, কারণ তিনি সেখানে কমফোর্ট ফিল করেন নাই। এক ঘটনা তো মির্জা ফখরুলের বোমা বিস্ফোরণের ঘটনা, পুলিশ ধরে নিয়ে যাওয়ার ব্যাপার, প্লাস হচ্ছে মুসলিম লীগের নেতা হিসেবে সেখানে তাকে সুন্দর চোখে দেখা হচ্ছিল, সেখানে তিনি স্বাভাবিক হতে পারছিলেন না। এর জন্য তিনি তার পাকিস্তানে ফিরে আসেন, তিনি পাকিস্তানের নেতা, পাকিস্তানে ফিরে আসেন। পাকিস্তানে ফিরে এসে ঠাকুরগাঁও রাজাকারদের নেতৃত্ব দেন। ঠাকুরগাঁর যে শান্তি কমিটি যেটা রাজাকারদের একটা ইন্টেলেকচুয়াল ফোরাম বলা হতো, সেইটা নেতৃত্ব দেন, এবং সেই নেতৃত্ব নিয়েই তার রাজনৈতিক চেহারা, রাজনৈতিক চরিত্র প্রতিষ্ঠিত। কাজে হঠাৎ করে এইসব বিতর্ক করে মির্জা ফখরুলের বাবাকে মুক্তিযোদ্ধা বানানো যাবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বানানো যাবে না। তিনি রাজাকার ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন। মির্জা ফখরুল একা ছিলেন না, বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে অবস্থান নিলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে জামাতের নেতা গোলাম আজম মায়ের অসুস্থতার কথা বলে বাংলাদেশে আসেন, এবং তিনি ফেরত যান। যখন আসেন তিনি পাকিস্তানে পাসপোর্ট নিয়ে এসেছিলেন এখানে, কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে তিনি ওই সময়
পাকিস্তানে ছিলেন। তারপরে পাকিস্তান থেকে এদিকে আসেন বা আসা সম্ভব ছিল না। তারপরে উনি সৌদি আরব সহ বিভিন্ন দেশ ঘোরাফেরা করেন যাতে বাংলাদেশকে তারা স্বীকৃতি না দেয়। আমরা খুব মর্মবেদনার সাথে মনে করতে পারি যে এটা মুসলমানদের নেতৃত্বে সৌদি আরব 1975 সালে বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। মানে স্বীকৃতি দেয় নাই। এটা আমাদের খুব কষ্টের একটা ব্যাপার ছিল। এই যে স্বীকৃতি দেয় নাই, এর পিছনে এই জামাতের গোলাম আজমের একটা ভূমিকা ছিল। শুধু গোলাম আজম না, গোলাম আজমকে পাকিস্তানের গোলাম আজমকে জিয়াউর রহমান এসেছে বা আনা হয়েছে এটা শুধু না। জিয়াউর রহমান আহ প্রথম প্রধানমন্ত্রী যাকে নিয়োগ করেন তিনি হচ্ছেন শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমান এমন একটা চিহ্নিত রাজাকার, কুখ্যাত রাজাকার। এই লোকটা 1971 সালে একটা প্রতিনিধি দল পাঠানো হয় জাতিসংঘ অধিবেশনে এই শাহ আজিজের নেতৃত্বে। সেখানে গিয়ে এই দলটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বলেছে তারা পাকিস্তানে ভালো আছেন, তারা পাকিস্তানে ভালো থাকবেন, ইত্যাদি ইত্যাদি। শাহ আজিজকে শুধু প্রাইম মিনিস্টার করা না, আপনার জয়পুরহাটের খুব খুব কুখ্যাত একটা রাজাকার, খুব হিংস্র প্রকৃতির রাজা আব্দুল আলীম। আব্দুল আলীমকেও জিয়াউর রহমান মন্ত্রী করেছিলেন। আব্দুল আলীম জয়পুরহাটের যে কোনো সূত্র থেকে আপনারা জানবেন। আমার কাছে একটা ছবি ছিল, ছবিটা আমি হারিয়ে ফেলেছি। জয়পুরহাটে মুক্তিযুদ্ধ ইতিহাস সংগ্রহ করতে গিয়ে আমি ছবিটা পেয়েছিলাম। সেখানে পুরনো মুক্তিযোদ্ধাদের ছবিটা থাকতে পারে। তখন কি থানায় কি করা হতো, থানায় মানে আজকে যেমন হাজতখানা যেমন আছে না, থানায় কাউকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেখানে রাখা হয়, তখনকার দিনে একটা স্টিলের বা লোহার পিঞ্জিরার মতো বড় একটা জিনিস থাকতো। ওইটার ভেতরে কিন্তু আটক ব্যক্তিদের রাখা হতো। ইয়াকে আব্দুল আলীমকে মুক্তিযুদ্ধের পরে আটক করে সেই পিঞ্জিরায়, লোহার পিঞ্জিরায় তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তাকে অনেকে দেখতে যেতেন, তাকে থুতু দিতে যেতেন, যেহেতু উনি বাংলাদেশের বিপক্ষের একটা মানুষ ছিলেন। সেই লোকটাকেও কিন্তু জিয়াউর রহমান মন্ত্রী করেছিলেন। আর হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়া 91 এ প্রাইম মিনিস্টার হলেন। প্রাইম মিনিস্টার হওয়ার পরে তিনি যাকে রাষ্ট্রপতি করলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস। আব্দুর রহমান বিশ্বাস হচ্ছেন সেই ব্যক্তি, বরিশালের শান্তি কমিটির প্রধান ছিলেন। তিনি একজন বিখ্যাত রাজাকার ছিলেন। জিয়াউর রহমান শাহ আজিজকে প্রাইম মিনিস্টার করেছেন, খালেদা জিয়া আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছেন। সংযুক্ত দেখেন, শুধু সেইটা না, 4 দলীয় ঐক্যজোট যেটা করা হয়েছিল, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী আর হচ্ছে শাইখুল হাদিসের খেলাফত মজলিস ও সামথিং নাম, সেটা 4টা দলের 4 দলীয় ঐক্যজোট করা হয়েছিল। সেই 4 দলীয় ঐক্যজোটের মঞ্চে আপনারা ছবিগুলা দেখবেন, পুরনো গোলাম আজম, এরশাদ, খালেদা জিয়া, শাইখুল হাদিস 4 নেতার ছবি আপনি অনলাইনে সার্চ করে পাবেন। এদের নিয়ে খালেদা জিয়া জোট করেছিলেন। এবং শুধু সেইটা না, খালেদা জিয়া 91 এ পাওয়ারে আসার পরে যখন এরশাদের পতনের পর সবাই যখন আনন্দ উল্লাসে ব্যস্ত, জামাতে ইসলামী গোলাম আজমকে আমির ঘোষণা করে, পাকিস্তানি নাগরিক আমির ঘোষণা করে। এটার প্রতিবাদ তৈরি হয় এবং শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত গঠন করা হয়। গণ আদালতে গোলাম আজমকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এই গণ আদালত আয়োজনের কারণে খালেদা জিয়া শহীদ জননী জাহানারা ইমাম সহ 16 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিলেন। সেই মামলায় শহীদ জননী জাহানারা ইমাম যেমন ছিলেন, তখন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সহ অনেকেই ছিলেন। প্লাস হচ্ছে আজকের যে আইন উপদেষ্টা তার নাম নজরুল ইসলাম, সম্প্রতি উনি চেঞ্জ করেছেন নামটা। সেই যে 16 জন রাষ্ট্রদ্রোহ মামলার যে আসামি, তাদের একজন কিন্তু এই আসিফ নজরুল ছিলেন। আসিফ নজরুলকে এই তালিকায় আসার কারণটা হচ্ছে ওই আদালতে গোলাম আজমের পক্ষের আইনজীবী ছিলেন তিনি। আজকে
তখন হয়তো শুধু অভিনয় করেছেন, আজকে বাস্তবে তিনি কিন্তু এই পক্ষের লোক সেটা। আসিফ নজরুলের সেই পরিচয়টা তিনি আড়াল করেছেন বা সেই পরিচিতি ব্যবহার করে তিনি বিচিত্রায় তখন চাকরি পেয়েছিলেন। কারণ বিচিত্রা তখন মুক্তিযোদ্ধা সারদা চৌধুরীর নেতৃত্বের পত্রিকা শাহরিয়ার কবিতা সেখানে নেতৃত্বে ছিলেন। এর জন্য আপনি সেখানে চাকরি পেয়েছিলেন এবং বিএনপির সেই পরিস্থিতিটা সেই জামাতের সাথে সখ্য, জামাতের সাথে সখ্য শুধু সেই এমন না, জামাতের সাথে সখ্যটা আপনার সর্ব 2018 সালে ইলেকশনে 2018 সালে ইলেকশনে জামাতের নিবন্ধন নেই, কিন্তু জামাতের 30 জন সদস্য ধানের শীষ মার্কা নিয়ে সেই ইলেকশনে মনোনয়ন পেয়েছিলেন। এই সখ্য তো অনেক পুরনো। এখন জামাত বিএনপি নবীন নতুন একটা অথবা অস্থায়ী দ্বন্দ্বের কারণে এক দল আরেক দল পক্ষে বলছেন এবং সামনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে যাতে তরুণ সমাজ মির্জা ফখরুলকে তার বাবা চখামিয়া রাজাকারের পরিচিতির কারণে ভোট বঞ্চিত না করে তিনি এই কথাটা এখন আনতে পারেন, কিন্তু এই কথাটা এনে তিনি নতুন বিতর্ক তৈরি করেছেন। এই বিতর্ক থেকে তিনি ভালো কিছু পাবেন না, কারণ রাজাকার রাজাকারী, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, রাজাকারকে যেমন মুক্তিযোদ্ধা বানানো যাবে না, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানো যাবে না। মির্জা ফখরুল বাবা মির্জা রুহুল আমিন চখামিয়া একজন রাজাকার, চিহ্নিত রাজাকার। তাকে কোনোভাবে কোনো সফেদ চেহারা অথবা চেহারা দেওয়া যাবে না। এই ইতিহাসের এটাই নির্মম সত্য এবং তরুণ প্রজন্ম যদি এই বিষয়ে আরো গবেষণা করতে চায় তারা ঠাকুরগাঁ যেতে পারে। ঠাকুরগাঁ গিয়ে 71 মুক্তিযুদ্ধ সংগঠক যারা তাদের সাথে বসে পুরো স্টোরিটা জানতে পারে, রেকর্ড করতে পারে। কারণ মুক্তিযোদ্ধারা বয়সের কারণে অনেকেই এখন কথা বলতে পারেন না, নানা অসুস্থতায় আছেন, তারপরে মারা গিয়েছেন, মারা যাচ্ছেন। এই মানুষগুলো হয়তো আগামী 10 বছরের মধ্যে 10 বছর প্রায় সবাই মারা যাবেন, আমরা কাউকে পাবো না। কারণ আপনার শুধু এই ইস্যু না, এই ইস্যু আমি সবার প্রতি অনুরোধ করবো তরুণ প্রজন্মের কাছে, আপনার এলাকার মুক্তিযোদ্ধা যে যেখানে আছেন, বেঁচে আছেন, তার কাছে বসেন, তার কথাগুলো রেকর্ড করেন, তার কথাগুলো রাখেন। কারণ এই মানুষজন বয়স হয়ে যায় তখন কথা বলার লোক পায় না, সে কথা বলার লোকজন যদি পায় সেগুলি কথা বলবেন এবং এই কথাগুলা যদি রেকর্ড করে রাখা হয় ভবিষ্যৎ ইতিহাসে অংশ হয়ে থাকবে। সবাইকে শুভকামনা।